আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণগত রসায়নের কিছু এমসিকিউ সলভ করব। যে এমসিকিউ করলে যে কোনো পরীক্ষায়, যে কোনো বোর্ডে, যে কোনো জায়গাতেই ইনশাল্লাহ কমন পড়বে। এর বাইরে কোনো কোশ্চেন ইনশাল্লাহ আসবে না। চলো আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলি। আমাদের গুণগত রসায়নের প্রথম যে পার্টগুলো দেওয়া আছে, এই যে কি দেওয়া আছে এখানে, যদি বা উত্তরগুলো দেওয়া আছে কোনো সমস্যা নেই। এখানে বলছে যে কোনটি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা আমরা জানি পরমাণুতে বেশ কিছু কণিকা থাকে, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা ও ডিউটেরন কণা। ওকে, ঠিক আছে, ফাইন। এরপরে কোন সেটটি পরস্পর আইসোটোন, কি দিয়ে আছে শেষে, আইসোটোন। টোন মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। তাহলে দেখবো আমরা এইখানে যার নিউটন সংখ্যা সমান আছে সেটা আমাদের উত্তর। এখানে খেয়াল করেন, এই যে এখানে উত্তরটা হচ্ছে ক। 30 থেকে 14 যদি আমরা এখানে বাদ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16। এখানে 32 থেকে আমরা যদি 16 বাদ দিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 16। যেহেতু দুইটাতেই 16 16 করে হয়, অর্থাৎ নিউটন সংখ্যা সমান, সুতরাং এটি উত্তর। ঠিক আছে। এরপরে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, আমরা জানি যে ভর যদি একই হয় তাকে আমরা কি বলি, আইসোবার বলি। ঠিক আছে, আইসোবার। আবার একই সাথে পরে কোশ্চেনে যাই, কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান অর্থাৎ এখানে আয়নগুলো দেওয়া আছে গ্রহণ বা ত্যাগের ফলে যাদের ইলেকট্রন সমান হয়েছে। উত্তর হচ্ছে ঘ। কেন, এখানে 18টা পটাশিয়াম হলো 18টা ইলেকট্রন আছে, কেন, একটা ইলেকট্রন ত্যাগ করে 19টা থেকে একটা ত্যাগ করে 18টা হয়েছে। ক্যালসিয়াম এখানে 18টা আছে, 20টা থেকে 2টা ত্যাগ করেছে। স্ক্যান্ডিনিয়াম 21, সেখান থেকে 3টা ত্যাগ করে 18টা। ক্লোরিন ও 17টা, একটা গ্রহণ করেছে 18টা, সুতরাং এটা উত্তর। এরপর আসেন আলফা কণার বৈশিষ্ট্য কোনটি। আলফা কণার বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি আলফা মানে কি, আলফা মানে এই যে হিলিয়াম, হিলিয়ামের ভর 2, 4 এবং প্রোটন কত 2, এবং সেখান থেকে কয়টা ইলেকট্রন সরাই নিতে হবে, 2টা। তাহলে আমরা কি পাবো, আলফা কণা। তাহলে এখানে আমরা দেখি আলফা কণাতে বলা হয়েছে এর বৈশিষ্ট্য কোনটি। তাহলে প্রথম কথা হলো এটি ধনাত্মক চার্জযুক্ত, উত্তরটা হলো ধনাত্মক চার্জযুক্ত। ঠিক আছে। তাছাড়া এটা কি বলছে, এটি খুব ধীর গতি সম্পন্ন করা না, এটা হবে দ্রুত গতি সম্পন্ন করা। এটা দুইটা প্রোটন, প্রোটন দুইটা আছে, ইলেকট্রন দুইটা আছে, নো, এখানে কোনো ইলেকট্রন নেই। ঠিক আছে, ওকে, ফাইন। এরপর আসি আমরা পরে কোশ্চেন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল। স্বর্ণপাতের পুরুত্ব ছিল হচ্ছে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, 0.0004 সেন্টিমিটার। যদি সেন্টিমিটার দেয় তাহলে সামনে 4টা জিরো হবে। ঠিক আছে, অথবা এটাকে সাইন্টিফিক মোডে ইনভার্স মান করা যাবে। ঠিক আছে, এই এরপর আসা যাক পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী সেটা প্রমাণ করেছে, এটা রাদারফোর্ড, এটা সবাই জানে জাস্ট। তারপরে আসো, কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে, এটা হলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি বলেছিল, ম্যাক্সওয়েল বলেছিল, মনে আছে কি তোমাদের, যে কোনো চার্জযুক্ত বৃত্তাকার পথে কোনো চার্জযুক্ত বা আধানযুক্ত বস্তু বা কণা যদি ঘুরতে থাকে তাহলে তার শক্তি ধীরে ধীরে কমবে, কমে এক সময় গিয়ে কেন্দ্রে পতিত হবে। সেটা হলো কে, এটা হলো বলেছিল ম্যাক্সওয়েল। এরপরে আমরা যাই, বলা হয়েছে বোর মডেল নিচের কোন কি মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আমরা জানি শুধুমাত্র যার ইলেকট্রন একটি করে ইলেকট্রন আছে এই তাদেরই শুধুমাত্র বোর কি করতে পারবে, বর্ণালী গঠন ব্যাখ্যা করতে পারবে। তাহলে খেয়াল করা যাক, এখানে উত্তর হচ্ছে 3। কেন, ব্রেলিয়ামের ইলেকট্রন হলো 4টা, সেখান থেকে চলে গেছে 3টা, তাহলে এখন আমার আছে 1টা, সুতরাং উত্তর 1। এখানে ইলেকট্রন সংখ্যা 0, এখানে ইলেকট্রন সংখ্যায় যে মাইনাস মানে গ্রহণ করেছে 2, এখানেও ইলেকট্রন সংখ্যা 2, সুতরাং এখানে একটিও ইলেকট্রন নাই, সুতরাং উত্তর হচ্ছে ঘ নম্বরটা। এবার প্লাঙ্কের ধ্রুবকের মান কত, এই মানটা সবারই মুখস্থই রাখবেন, 6.624 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 34 জুল সেকেন্ড। এরপরে আসি পরের কোশ্চেন, পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সূত্রটা আমরা সবাই জানি, আমরা জানি যে এম ভি আর সমান এন এইচ ভাগ 2 পাই। এই যে এন এর মানটা 3 আছে কোথায়, তাহলে এন এর মানটা 3 আছে ঠিক এইখানে, সুতরাং উত্তরটা হচ্ছে গ নম্বরটা। ঠিক আছে, এই আমাদের প্রশ্নগুলো।
তাই আমরা এই প্রশ্নগুলো এভাবে আসলে সলভ করব। সলভ করলে আমাদের কিছু জিনিস এখানে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো করলে এগুলো মনে পড়বে, জাস্ট একবার করে মনে পড়বে। আমি শুধু তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি, যদি সামনের পরীক্ষাগুলো খুব ভালো হয়, বোর্ড পরীক্ষা সহ সব পরীক্ষাগুলো যেন খুব ভালোভাবে বুঝে দিতে পারো তোমরা। ঠিক আছে, এরপরে কি বলছে, বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করলে কতটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে, কতটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। আমরা দেখব, আমরা হচ্ছে মূল বইয়ে দেখবো এরকম একটা বৃত্তাকার কক্ষপথে কি হয়, এই যে এম ভি আর পুরো কক্ষপথ সমান সমান হলো এন ল্যামডা, মানে পুরো কক্ষপথ যখন ঘুরে যায় তখন সে এন ল্যামডা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। তাহলে এখানে বলা আছে চতুর্থ শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তর মানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, তাহলে এন এর মান 4 হলে উত্তরটা হবে কত, 4। ওকে, এরপরে আমরা আসি পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল সম্পর্কে ধারণা দেয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের ধারণা দেয় হলো শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরের ধারণা দেয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা দেয় হলো উপশক্তি স্তরে, কার বলতো, উপশক্তি স্তরের। আর এখানে কি বলছে, আচ্ছা সরি, এটার উত্তরটা এটা হবে না। এই যে অরবিটালের ধারণা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা হলো অরবিটালের ধারণা দেয়, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর ঘূর্ণনের ধারণা দেয়। ওকে, এটা একটু কারেকশন করে নিই, এটা উত্তর খটা সঠিক নেই, সঠিক উত্তরটা হবে গ নম্বরটা। ওকে, এরপরে আমরা যাই 14 নম্বর, ডি উপস্তরে অরবিটাল সংখ্যা কতটি। এই প্রশ্নগুলো তোমাদের সবার জানতে হবে। আমরা জানি অরবিটাল সংখ্যাটা হচ্ছে, এখানে অরবিটাল সংখ্যাটা হচ্ছে প্রত্যেকটি উপশক্তি স্তরের অর্ধেক। যেমন এস একটা উপশক্তি স্তর, তার অরবিটাল হচ্ছে অর্ধেক, মানে 1 ইলেকট্রনের অর্ধেক। তাহলে এখানে কত, পিতে ইলেকট্রন 6টা থাকে, সুতরাং এর হবে 3টা। এই যে ডিতে ইলেকট্রন কটা থাকে 10টা, সুতরাং 5টা। এবার কয়টা থাকে 14টা, সুতরাং হবে 7টা। এখানে কি বলছে, ডি উপশক্তি, উত্তর হলো 5। এরপরে আসো, কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি। অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে যেহেতু বলেছে শক্তি স্তর, শক্তি স্তর হলো হয় এন স্কোয়ার। আর যদি একই জায়গায় উপশক্তি স্তর বলতো, উপশক্তি স্তর বললে কিন্তু সূত্রটা উপরটা হয়ে যেত। ঠিক আছে, যেহেতু শক্তি স্তর তাই উত্তর হবে ঘ নম্বরটা। এরপরে আসেন, কোন অরবিটালটি অসম্ভব। এটা বের করা খুব সোজা নিয়ম আছে, এন এবং এল যদি সমান হয়ে যায় তাহলে সেটা অসম্ভব বা বেশি হয়ে যায়। এখানে আমরা একটু দেখি কোন অরবিটালটি সম্ভব। তাহলে এই যে এটি সম্ভব, 5s অরবিটাল সম্ভব, এটি সম্ভব নয়। কেন নয়, কারণ এন এর মান এখানে 3, এল এর মান হচ্ছে 3। এটাও অসম্ভব, কেন, এন এর মান এখানে 2, এল এর মান হচ্ছে 2। এটাও অসম্ভব, এন এর মান 1, এল এর মান হচ্ছে 1। আমরা জানি এন এর মানের থেকে অবশ্যই এল এর মান ছোট হওয়া লাগবে, কিন্তু এখানে সমান হয়ে গেছে, তাহলে এটি সম্ভব নয়। আর যে এটাতে সম্ভব। 17 নম্বর, যে কোনো অরবিটালে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কত। যেহেতু এখানে অরবিটাল বলেছে, সুতরাং 2 × 12 + 1। ঠিক আছে, অরবিটাল বললে 2 × 12 + 1 হবে। এরপরে আসি আমরা, কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, পরমাণুর সবচেয়ে কাছাকাছি যে অরবিটাল থাকে তার নাম হচ্ছে 1s। 1s এর যে ইলেকট্রনগুলো থাকে বাইরের গুলো সমসংখ্যক ইলেকট্রন থাকলেও এটি সবচেয়ে ছোট হওয়ার কারণে এখানে ঘনত্বটা বেশি হয়ে যায়। ঠিক আছে, উত্তর হলো খ। কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। আমরা এখানে দেখব এই যে n + l এর মান যার কি হবে, আমরা হচ্ছে যত বড় n + l এর মান যার বড় তার শক্তি কিন্তু তত কম, তোমার হচ্ছে শক্তি বেশি, আর শক্তি বেশি হলে ইলেকট্রন পরে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে n + l এর মান যার কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 5s এর ক্ষেত্রে এখানে হচ্ছে 5 + 0 = 5, এখানে হলো 4 + 2 = হলো 6, এখানে হলো 4 + 1 = 5। ঘ নম্বরটা হচ্ছে, আর ঘ নম্বরে আছে এই যে 5 প্লাস হলো কত, পির মান হলো কত 1 = 6। মোটামুটি আমরা মান পাইছি হলো এই যে ক নম্বরটাতে পাইছি 5 এবং হচ্ছে গ নম্বরটাতে হচ্ছে 5। দুটি যদি অরবিটালের একই মান আসে তাহলে আমরা দেখব যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা ছোট হবে। তাহলে এইখানে 5s এবং 4p এর মধ্যে যেহেতু এখানে
প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 ছোট, সুতরাং ইলেকট্রন আগে ওখানে প্রবেশ করবে। এরপরে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, তাই না? বলছে ক্রোমিয়াম, আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা কি পাবো, আমরা আর্গনের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3d কত 5 এবং হচ্ছে 4s1, লাস্টে কত আছে 4s1, তাহলে এইটা হলো n, এর মান কত আছে, এর মান 4। এই যে s এর জন্য l এর মান হয়, তাহলে s এর জন্য l এর মান 0 0, ঠিক আছে। l এর মান 0 হলে m এর মানও 0, এটাও ঠিক আছে। একটা ইলেকট্রন আছে ঊর্ধ্বমুখী অবস্থায়, তাই স্পিন হবে +1, সুতরাং উত্তর হবে ক নম্বরটা। ওকে, তারপর আমরা যাই, এরপরে বলা হলো কি n = 2 এবং l = যদি 3 হয় তাহলে এটা কোন অরবিটাল নির্দেশ করবে। তাহলে n এর মান যদি কি হয় 3, তাহলে আমরা বসাই আগে এই যে 3 বসাইলাম। ওকে, তারপরে কি l এর মান 2, l এর মান হলো d, তাহলে এটার জন্য হবে আমাদের কি 3d। ওকে, বাস। নিম্নের কোন কোয়ান্টাম সেটটি, বলছে 22 নম্বর কোশ্চেন, নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? ঠিক আছে, এইটা এই ধরনের কোশ্চেনগুলো বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা শুধু খেয়াল করব n এর মান, l এর মান এবং m এর মান, ঠিক আছে, বাকিগুলো সম্ভব হয়ে যাবে। প্রথম কথা, আমরা n নট ইকুয়াল l, n অলওয়েজ গ্রেটার দেন কি বলেন তো l, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এখানকার কোশ্চেন নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আমরা এগুলো খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখানে বলছে কোনটি সম্ভব নয়, তো সম্ভব নয় মানে প্রথমেই দেখতে পাচ্ছি n এর মান 2, l এর মান 2, মানে n l সমান হয়ে গেছে, সুতরাং এটাই তো হওয়ার কথা নয়, উত্তর এখানে এটাই। এরপরে আমরা যাই পরের অংশের দিকে, কি বলা আছে, এই যে কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে। আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি এখানে এই যে 3d, লাস্টে কত 9 এবং 4s কত 2, সেখান থেকে কপার একটা ইলেকট্রন এই 3d পরমাণুতে শিফট করে এটা কত হয়ে যায় 10 হয়ে যায় এবং 4s হয়ে যায় 1। তাহলে এই যে এখানকার ইলেকট্রনটা এখানে চলে আসলো না, তাহলে এই শেষতম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, উত্তরটা হবে ঘ নম্বরটা 3d তে। এরপর 24 নম্বর, পি অরবিটাল আকৃতি কোনটি, এটি হচ্ছে ডাম্বেল, তাই না? এটি হচ্ছে এখানে কি বলা আছে ডাবল, আচ্ছা ডাম্বেল আকৃতির, কি আকৃতির, ডাম্বেল আকৃতির, এটা মনে রাখা দরকার। যদি এস হয় তাহলে সেটা হবে কেমন বলতো, গোলাকার, যদি পি হয় সেটা হবে ডাম্বেল, আর ডি হলে কি হবে, এটা ডাবল ডাম্বেল, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে, এস গোলাকার, পি ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল। এরপর আসেন পরের টপিকটা আমরা যাই, ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আব্বল নীতি, হুন্ডের নীতি এবং হচ্ছে পাউলির বর্জন নীতি। তাহলে এখানে আমরা যেটা পড়বো, নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একই মুখে থাকে, উত্তরটা হচ্ছে হুন্ডের নীতি। আমরা মনে রাখবো আব্বল নীতি হলো কি, যেখানে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, আর পলির বর্জন নীতি হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, কোনো না কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে, এই সংক্রান্ত বর্জন নীতি। আর হুন্ডের নীতিটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রনগুলো কি হবে, স্পিনে একমুখী হবে এবং সর্বাধিক সংখ্যা ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় থাকবে, ঠিক আছে। এই তিনটা হলো ইলেকট্রন বিন্যাসের মূল কথা, আব্বল নীতি, হুন্ড এবং পলিবর্জন মূল নীতির কথা। এরপরে আসা যাক কি বলছে এখানে, নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে, এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ছাড়া আরো অনেকগুলো মৌল রয়েছে, ঠিক আছে, আমি ক্লাসে এগুলো বলে দিয়েছিলাম। বিশেষ করে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিবা কোন কোন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ঘটে, যেমন ক্রোমিয়ামের ঘটে, ঠিক আছে, তারপর কপারের ব্যতিক্রম ঘটে, গোল্ডের ঘটে, সিলভারের ঘটে, এই যতগুলো আমি দিয়েছিলাম সবগুলো তোমরা এখানে পড়ে ফেলবা। এবার বলা হয়েছে নিচের কোনটি আহ্বান নীতির বিকল্প রূপ, আহ্বান নীতির বিকল্প হচ্ছে n+l নীতি, n+l নীতি দিয়েই কিন্তু আহ্বান নীতির ইলেকট্রন কোথায় কিভাবে প্রবেশ করে কার শক্তি কেমন সেটি গণনা করা হয়। এরপরে বলছে পরের কোশ্চেনটাতে কি বলছে, যে অরবিটাল সমূহের সঠিক ক্রম কোনটি, অরবিটাল সমূহের সঠিক ক্রম কোনটি, আমরা এখানে n+l অনুযায়ী সাজাবো, n+l অনুযায়ী সাজাবো কিভাবে, এই যে n+l মানে এটা হচ্ছে, এই যে n+l মানে হলো এখানে 3+0 3, তাহলে 3 প্লাস কত এখানে আছে 2, তারপরে হচ্ছে 4+1, ওকে, এখানে 3, তারপরে কত 5, এখানে হলো 5, এটা স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু এখানে যদি আমরা একটা দেখি এখানে কত আছে, এই যে তোমার হচ্ছে 3+2 5,
তারপরে এখানে 3 প্লাস হচ্ছে 0, এই তো এলোমেলো হয়ে গেল, তাই না? কখনো কি ইলেকট্রন আগে এখানে শক্তির ক্রম ঠিক আছে? নাই। n প্লাস এল এর মান যদি বড় হয়ে যায়, n প্লাস এল এর মান বড় হলে সেইটার শক্তিটা কি হবে? বেশি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাই, তরঙ্গ সংখ্যা নিউ বার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়। এখানে আমরা মনে রাখবো যে আমরা যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীগুলো পেয়েছিলাম, সে তড়িৎ চুম্বক বর্ণালীগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এখানে আমাদের আর কোনো সমস্যা হয় না। আমরা প্রথমে জানি কি? আমরা প্রথমে জানি হচ্ছে মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে কি রঞ্জন রশ্মি, তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি, তারপরে হচ্ছে কি দৃশ্যমান, তারপরে হচ্ছে কি বলেন তো, যে অব অব অবলোহিত, ঠিক আছে? অবলোহিত রশ্মি, ঠিক আছে? মাইক্রোওয়েভ, আরেকটা নাম হচ্ছে রেডিও ওয়েভ। ওকে, এখান থেকে আমরা ভালো করে মনে রাখবো। প্রথমত মনে রাখবো, যখন উপর থেকে নিচের দিকে নামবো, উপর থেকে কি হবে? নিচের দিকে আমরা যখন নামবো, তখন তাদের তরঙ্গ কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। উপর থেকে নিচের দিকে আমরা যত বাদ যাব, তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, কিন্তু ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তাই কি না বলো? আর নিউ বার সমান সমান 1 ভাগ ল্যামডা, এটা একটা সূত্র জানি। তো উপর দিক থেকে যত নিচের দিকে যাব, তত কিন্তু আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। ল্যামডার মানটা যত বাড়বে, 1 ভাগ ল্যামডার মানটা তত কম হবে। আর 1 ভাগ ল্যামডা যত কম হবে, তত কিন্তু যেটা মান আসবে সেটাই কিন্তু আমার নিউ বারের মান হবে, তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি উপর দিক থেকে নিচের দিকে যত কি হয় যায়, তত তরঙ্গ সংখ্যা বাড়ে, কিন্তু তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, কিন্তু তরঙ্গ সংখ্যা কমতে থাকে। সেদিক থেকে আমরা দেখি এখানে কোনটির ক্ষেত্রে কি বলেছে বেশি, তাহলে উপরের দিকে যেগুলো আছে সেটাই বেশি হবে। তাহলে এটা কি আছে? এই যে এক্স রে, এক্স রে মানেই তো রঞ্জন, রঞ্জনের আরেক নাম কি? এক্স রে। তাহলে উত্তরটা হলো এক্স রে। কেন? ইউভি, তারপরে ইউভি এর নিচে আছে, আর এখানে এখানে হলো আইআর, আইআরটা তার নিচে আছে, রেডিও ওয়েভ নিচে আছে। নিচের দিকে তরঙ্গ কি হয়? দৈর্ঘ্য বাড়ে, কিন্তু তরঙ্গ সংখ্যা কমে। এরপর বলছে, পরের কোশ্চেনটা দেখো, কোনটি বিকিরিত রাশির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? যেটা নিচের দিকে আছে, তাই না? এটা তো এমনিতেই তোমরা বের করতে পারবা। এরপরে কি বলা আছে? বলা আছে ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ? সেম লাস্ট একটা টিভি ওয়েভ, টিভি ওয়েভের আর একটা নাম হচ্ছে রেডিও ওয়েভ। এরপরে পরেরটা দেখি একটু, লাল কি বলছে এখানে? এখানে বলছে লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এটির তরঙ্গ সংখ্যা কত? ওকে ফাইন, এই অ্যাংস্ট্রমটাকে আমরা কি করতে হবে? তরঙ্গ সংখ্যা, এই যে নিউ বার সমান সমান 1 ভাগ ল্যামডা, এই যে এই মানটা 1 ভাগ যে ল্যামডা আছে এখানে কত? 7000 আছে, 7000টাকে আমরা কি করব? সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার, মিলিমিটার, ন্যানোমিটার আছে, তো যাই হোক এটা যেহেতু উত্তরে সেন্টিমিটার আছে, তাহলে আমরা এটাকে কি করব? এখানে যদি আমরা এটাকে সেন্টিমিটার আনতে চাই, তাহলে 10 ইনভার্স কত? 8 দ্বারা এখানে ভাগ দেব, ভাগ দিলে উত্তরটা আমরা চলে আসবে, জাস্ট এটা উত্তর। ওকে, এরপরে কি বলা হয়েছে? বলা হয়েছে অসীম দূরত্বের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে কোন রশ্মিভুক্ত হবে? তাহলে এটা মূলত ব্র্যাকেট। আমরা একটু এখানে আলোচনা করব, কিভাবে আলোচনা করি একটু খেয়াল করেন। প্রথমটা মনে রাখবা যে এটা হচ্ছে লাইমেন, প্রথমটার নাম হচ্ছে লাইমেন, তারপরটার নাম হচ্ছে বামার, তারপরটার নাম হচ্ছে পেসেন, এরপরেরটার নাম হচ্ছে ব্র্যাকেট, এরপরেরটার নাম হচ্ছে ফন্ড, এরপরেরটার নাম হচ্ছে হামফ্রেশ। তো ইলেকট্রন যদি অসীম থেকে এইটাতে আসে, তাহলে 1-এ আসে, এটা 2-এ আসে, এটা 3-এ আসে, এটা 4-এ আসে, এটা হলো 5-এ আসে, এটা 6-এ আসে। কোথায় থেকে আসে আসুক, এখানে কততে বলছে? চতুর্থ শক্তি স্তরে গমন করে। তাহলে চতুর্থ শক্তি স্তর কোনটা? এই যে ব্র্যাকেটে চলে আসছে, এই যে উত্তরটা ব্র্যাকেট। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে? বলছে লাইমেন বর্ণালীর সিরিজ তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে ঘটে? আচ্ছা, খুব ভালো কথা, লাইমেন এটা আমরা একটু ভালো করে মনে রাখবো। এই লাইমেন যেটা, সেটা হচ্ছে ইউভি অঞ্চলে ঘটে, আর বামার এটা ঘটে হলে দৃশ্যমান অঞ্চলে ঘটে, আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো সব আইআর অবলোহিত অঞ্চলে ঘটবে। প্রথমটা কোথায়? ইউভি, পরেরটা কোথায়? দৃশ্যমান, বাকি সবগুলো কোথায় হবে? হ্যাঁ, আইআর এ ঘটবে। ওকে, কথা কি বুঝতে পেরেছেন? ওকে ফাইন, এরপরে আসেন পরেরটা কি বলছে? ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত? আমরা এমনিতেই জানি যে ব্র্যাকেট হলো শুরু হয় কোথা থেকে? n1 এর মান হবে 4 থেকে,
তাহলে n2 এর মান কত হবে 4 এর পর থেকে 5 টু ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এখানে 5 এগুলো হতে পারবে না, কারণ এগুলো হতে তার থেকে ছোট মান। ওকে, এরপর বলেছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এই মানগুলো তোমাদের সবারই মুখস্থ রাখা জরুরি। এখান থেকে প্রত্যেকবারই মেডিকেল পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়, বোর্ড পরীক্ষাগুলোতে সবসময় কোশ্চেন আসে। এই মানগুলো তোমাদের একদম মাইক্রো থেকে শুরু করে সবগুলো মান তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 700, এখানে লেখা আছে, বইয়ে লেখা আছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, ওকে। এরপর কি আছে, এরপর আছে হলো ওয়াইফাইতে কোন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে। আচ্ছা, ওয়াইফাই কোথায় থাকে বলেন তো? মোবাইলে থাকে না? মনে রাখবেন এভাবে, মোবাইল আছে, মোবাইলের মধ্যে প্রথম হলো মাইক্রোওয়েভ। ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপর আসে নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর। এনএমআর মানে কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এই এনএমআর হচ্ছে যার বিজোড় সংখ্যক ভর থাকে। এই যে বিজোড় সংখ্যক ভর হলো এটা। ঠিক আছে, এটা উত্তর। এরপরে হাইড্রোজেন পরমাণুর কি বলা হয়েছে? প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় শক্তি কত হয়? আমরা সবসময় জানি যে En সমান সমান হচ্ছে E1 গুণন 1 ভাগ হচ্ছে কত এখানে, এই যে n স্কয়ার। তাহলে এখানে 3, n এর মান যদি আমরা 3 বসাই, অর্থাৎ n স্কয়ার, n এর মান যদি 3 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে কি পাচ্ছি, E1 সমান সমান হচ্ছে 1 ভাগ 9। তাহলে সরি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে En সমান সমান E1 গুণন 1 ভাগ 9। তাহলে উত্তর কোথায় আছে? 1 ভাগ 9। ওকে, এরপর আসা যাক, কি বলা আছে? রেখা বর্ণালীর মাধ্যমে কি হয়? খুবই সোজা, মৌল শনাক্তকরণ। তারপরে ওখানে হচ্ছে পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে এই যে এখানে ক্ষেত্রে বলছে এটা প্যাশন। তাহলে কি বলা আছে এখানে? প্যাশন। তাই আমরা কি বলছিলাম? লাইমেন বা আমার প্যাশন মানে 3। তাহলে N1 এর মান হলো 3 হলে N2 এর মান অবশ্যই বড় হতে হবে। এখানে 4ও হতে পারে, 5ও হতে পারে, কিন্তু বলছে ন্যূনতম মান কোনটি? তাহলে ন্যূনতম মান যেহেতু এখানে কম আছে 4, সুতরাং এটাই হবে। এরপরে দেখেন, ইলেকট্রনের কোন স্থানান্তর বামার সিরিজের তৃতীয় রেখার উৎপত্তি ঘটে। বামার, লাইমেন বামার হলো 2। প্রথমত N1 এর মান 2 হওয়া লাগবে। এরপর হবে তৃতীয় রেখা, তাহলে অবশ্যই তার থেকে বেশি হওয়া লাগবে। তার থেকে কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। তাহলে এখানে 2 প্লাস তৃতীয় রেখা হলো 3। আমরা জানি রেখা থাকলে যোগ করে নিতে হয় সিরিজের সাথে, 3 আর 2 5। তাহলে 5 থেকে 2 আসতে হবে, এই যে গ নাম্বার, 5 থেকে 2 আসতে হবে, এটা উত্তর। এরপর আসা যাক, কি বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত। আমরা পরের কোশ্চেনটাতে যাই। কি বলছে? হাইড্রোজেন পরমাণুর প্যাশন সিরিজ যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কত। তাহলে আমরা এটা বের করবো কিভাবে, যে N1 মাইনাস হচ্ছে N2 RS। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পাচ্ছেন লাইমেন বা আমার প্যাশন 3 বসাবো, 1 ভাগ 3 এখানে স্কয়ার মাইনাস এখানে কত হবে, পরেরটাই বসাই 4 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এই মানটা কিন্তু পেয়ে যাব। ওকে, বাস। তাহলে আমরা যাই পরে, কি বলা আছে, এই যে ইউভি জালটাকে শনাক্তকরণে কোন তড়িৎ চুম্বকীয় রশ্মি ব্যবহার হয়? এটা সবাই জানি আমরা। ইউভি জালটাকে শনাক্তকরণে কত হয়? 230 থেকে 375। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এনএমআর কি? এনএমআর হচ্ছে এই যে এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ, অর্থাৎ চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। ওকে, বাস, এটা ভালো করে পড়বেন ইনশাল্লাহ। এরপর আসো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে টপিকস থেকে কোশ্চেন সবসময় হয়, একদম বই থেকে এই বর্ণালীগুলো খুব ভালোভাবে তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় কোনটি বর্ণ দেখায়? আচ্ছা, শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় এরকম একটা কোশ্চেন এখানে এসছে। উত্তরটা পটাশিয়াম, ভালো কথা, কিন্তু দেখায় না কারা? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। আর জিঙ্ক সাধারণত কেমন বর্ণ দেখায়? এটা এক ধরনের সাদা বর্ণ দেখায়। সুতরাং এটাও আমরা বর্ণ না, বর্ণহীন একটা পদার্থের মতো আচরণ করে। ঠিক আছে, এটা আমরা দেখব। এরপর আসে পরের কোশ্চেনটা, কি বলছে, এই যে এগুলো যারা মুখস্থ রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বর্ণালী মেডিকেল পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য ভয়ঙ্কর ধরনের একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এটা ভালো করে পড়তে হবে। এখানে বলছে একটি লবণ শিখা পরীক্ষায় ইটের মতো, ইট মানেই ক্যালসিয়াম। ঠিক আছে, ইট মানে ক্যালসিয়াম। শিখা পরীক্ষায় মৌলের আয়ন শনাক্তকরণে খালি চোখে নীলাভ সবুজ শিখা দেখায়। তোমাদের বই 4টা আছে, 2টা বর্ণহীন আর 2টা শিখা দেখায় খালি চোখে, আর কোবাল্ট ব্লু গ্লাসের, তাই না? এই ব্লু গ্লাস দিয়ে যেটা দেখে সেটা একটু দেখবো।
তাহলে এখানে কি হচ্ছে, খালি চোখে যেটা কি কি দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে সবুজ শিখা, এই সবুজ শিখা কোনটা, কপার। তারপরে হচ্ছে কি এখানে কি বলা হচ্ছে, এই যে কি বলা হয়েছে যে সোডিয়াম, সোডিয়াম আর হলো ক্যালসিয়াম 2+ আয়ন, এদের কোনো বর্ণ দেখা যায় না, এরা বর্ণহীন। যদি আমরা ব্লু গ্লাসের মাধ্যমে দেখি তাহলে বর্ণহীন দেখাবে। এরপরে আসে কি, এই যে কোশ্চেনটা আরেকটা আছে দ্রাব্যতার নীতি থেকে, 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীয় থাকলে ওই দ্রব্যের দ্রাব্যতা কত। আমরা দ্রাব্যতা এখানে যেহেতু সম্পৃক্ত দ্রবণের কথা বলেছে, এখানে আমরা সূত্রটা কি জানি, দ্রাব্যতা, দ্রাব্যতা এস সমান সমান কি বলেছে 100 ইন্টু এম ভাগ হচ্ছে এম মাইনাস এম। আমরা জানি এম মাইনাস এম সমান সমান কিন্তু দ্রাবক, আর এই এম এম কি, এমটা হচ্ছে দ্রব্য, এমটা হলো দ্রব্য। এখানে কি বলছে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা কিন্তু আমার দ্রবণ দেওয়া আছে, আর 50 গ্রাম কি দেওয়া আছে, দ্রব্য। তাহলে তুমি এইখান থেকে যেটা বসাবা, এই যে 100 আছে, এই দ্রব্য হলো 50, নিচে কত আছে 150টা আছে দ্রবণ, সেখান থেকে মাইনাস করবা হলো 50, এই 50 এই 50 ধরো কাটা গেল, বাদ দিলে থাকে 100, অর্থাৎ এইখানে এখানে আমরা পাইলাম 100 ইন্টু 50 ভাগ হলো 150 মাইনাস 50, সুতরাং এখানে হবে 100 গুণন 50 ভাগ হলো 100, এটা কাটা গেলে উত্তর থাকে 50, বাস। তো এরপরে কি আছে, আবার বলছে 105 গ্রাম সম্পৃক্ত 30 গ্রাম দ্রব্য, একই, এটা আর আমি বলবো না, একই ওই যে তোমার হলো এস সমান সমান 100 ইন্টু এম ভাগ হলো এম মাইনাস এম, একই। তারপরে পরেরটা কি আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে 200 গ্রাম সম্পৃক্ত দ্রব্য 18 গ্রাম দ্রব্য, সেম উত্তর, সেম টাইপের। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রব্য 50, এটা আর বলাই লাগবে না, একই কথাবার্তা এখানেও সেম ভাবে বলা আছে, যা শুধু তোমরা একবার প্র্যাকটিসটা করে নিবা। ওকে, এরপরে কি বলছে, কক্ষ তাপমাত্রায় 225 গ্রাম সম্পৃক্ত দ্রব্য প্রসেস, সেম একইভাবে তোমরা করবা। তারপরে কি বলতেছে, দ্রাব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ এটা একটা খুব ভালো টপিকস। প্রথম কথা, দ্রাব্যতা সাধারণত আয়নিক যৌগের জন্য প্রযোজ্য, এবং যারা খুব কম আয়নিকের মধ্যে সবচেয়ে কম দ্রবণীয় হয় এরকম, তাকে আমরা স্বল্প দ্রবণীয় বলি, এই যে এটা। এরপরে কি বললো, এখানে বলা হলো যে ZN3PO42 এর দ্রাব্যতার গুণফল প্রদর্শিত। আমরা এটা মনে রাখার আমরা ট্রিক্স আগেও দিয়েছিলাম, এখন আমরা দেই, এটা মনে রাখবো। এটা কয়টা জিনিস আছে, তিনটা, খুব শর্টকাটে বলতেছি, শর্টকাটে যদি বলি তাহলে এস হলো কয়টা, তিনটা, তার সামনে 3s, তারপর হলো পাওয়ার, ইন্টু এখানে ফসফরাস আছে কয়টা, এখানে আছে তোমার হলো দুইটা, 2s, তারপর হলো স্কোয়ার। তাহলে আমরা বের করবো 3-এর উপর কিউব তাহলে কত হয়, 27 হয়, গুণন এখানে 4, তাহলে 4, তাই না, ইন্টু এখানে কয়টা, তিনটা, দুটো, 5টা, s টু দি পাওয়ার 5, তাহলে 4 সাধারণ কত হয় 108 s টু দি পাওয়ার 5। তাহলে এটা কোথায় আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কোথায় আছে, আচ্ছা এইখানে, এই যে 128টা, এটা একটা প্রশ্ন আমাদের কি দেওয়া আছে s2 3, এই যে উত্তরটা গ নাম্বারটা ভুল দেওয়া আছে, এখানে হবে উত্তরটা, এই যে এটা আমাদের উত্তর। একটু 7 নম্বর কোশ্চেনটা টাইপিং মিস্টেক, এখানে গ নাম্বার দিছে না, উত্তর হবে ঘ নাম্বারটা, ঠিক আছে, ঘ নাম্বারটা কারেকশন করে নাও, কারেকশন করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর কি বললো, সম আয়ন প্রভাব, না কোথায়, এই যে 18 নম্বর, Ag2CrO4 এর দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল কত, এটা আরো সহজ, আগের মতো করে এখানে কয়টা আছে, এখানে হবে 2s বসাও, তার উপর স্কোয়ার গুণন, এখানে শুধু একটা s হবে, তাহলে 4s কিউব, উত্তর হলো 4s কিউব। সমান প্রভাব বিদ্যমান, এখানে মনে একই আয়ন থাকা লাগবে, একাধিক যৌগের মধ্যে একই আয়ন থাকা লাগবে, এবং সেগুলো পানিতে কি করতে হবে, আদ্র বিশ্লেষিত বা দ্রবীভূত হয়ে আয়ন সৃষ্টি করতে হবে। তো এইটাই আমাদের উত্তর, কারণ এইখানে হাইড্রোজেন প্লাস সৃষ্টি করে, এখানেও হাইড্রোজেন প্লাস সৃষ্টি করে, ঠিক আছে। এরা পারে না, এটা সমযোজী যৌগ, এ পারবে না, এখানেও সমযোজী, এটা পারবে না, এরাও সমযোজী, এটা পারবে না, সুতরাং এগুলো উত্তর নয়। ওকে, এরপরে যাই, আমরা কি বলছে, নিচের এই যে চলে আসছি, দ্রবণে আয়ন শনাক্তকরণ, ভয়ঙ্কর ধরনের ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা টানা মুখস্থ করতে হবে, কোনো বিকল্প নাই। বর্ণগুলো যদি মনে রাখতে পারো তাহলে তুমি অসম্ভব কেউ সম্ভব করতে পারবে, একটা প্রশ্ন আমার কমন পড়বেই। সেটা হলো কি, আমরা চলে দেখি, নিচের কোনটি রক্তের মতো লাল, এই যে আয়রন, আয়রন, ঠিক আছে, আয়রন হলো থায়োসায়ানাইড, রক্তের মতো লাল। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট নিম্নের কোন আয়ন শনাক্তকরণ করে, এটা পুরো বইয়ে আমাদের একটাই আছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট হলো সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়। কি আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে, এটা হলো সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে, এটা মনে রাখবো ভালো করে, হয়তো এদিকে উত্তরটা দেওয়া আছে। সোডিয়াম আয়ন,
এরপর কি বলছে, এরপর বলছে এই যে পটাশিয়াম, এখানে হেক্সাসায়ান পটাশিয়াম, অর্থাৎ হলো ফোরেট আয়ন বা পটাশিয়াম হেক্সাসায়ানাইড, এই দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিতভাবে পরীক্ষা করা যায়? হ্যাঁ, নিশ্চিতকরণ বলছে, এখানে কি বলছে? নিশ্চিতকরণ। নিশ্চিতকরণের ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ ক্ষেত্রে নিশ্চিতকরণ বিক্রিয়া করানো হয়। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কেট, যে টেট্টা মানে 4 আয়োডো, 4টা আয়োডো মার্কেটের দ্রবণ মানেই হচ্ছে সেটা হলো নেসলার। তাহলে নেসলার যদি হয়, নেসলার দ্বারা কি করবা? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করতে হয়। নিচের কোন আয়নটি নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি? একই আগের কোশ্চেনের মতোই অ্যামোনিয়ার সাথে বাদামি বর্ণের অধ্যক্ষেপ পড়ে। এরপরে কি বলা হয়েছে, কোনটি কোনটি নেসলার বিকারক? এই যে টেট্টা আয়োডো মার্কিউরেট এবং ক্ষারীয় জলীয় দ্রবণ, যে ক্ষারীয় হওয়া লাগবে কিন্তু, ঠিক আছে, যে টেট্টা আয়োডো মার্কিউরেটের ক্ষারীয় জলীয় দ্রবণ। এরপর বলছে সালফেট, এটা ঋণাত্মক আয়নগুলো আছে আমাদের বইয়ে, ঋণাত্মক আয়ন যে কয়টা আছে সব কটা মুখস্থ করবেন। কি দেওয়া আছে? ঋণাত্মক আয়নের মধ্যে রয়েছে সালফেট, SO4 2-, CO3 2- এবং কি দেওয়া আছে? ক্লোরিন মাইনাস। এই কয়টার ক্ষেত্রে ঝরঝরা মুখস্থ করবা। সেখানে কি সালফেট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হচ্ছে? বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হচ্ছে। ওকে, এবং এই অধ্যায়ের লাস্ট টপিকস, এই কোশ্চেনগুলো থেকে সবসময় একটা দুটো এমসিকিউ দেয়, একটু শুধু ব্যবহারগুলো, বিভিন্ন পদ্ধতিতে আমরা যে পদার্থগুলো পৃথকীকরণ করি, সেপারেশন করি, এই সেপারেশনের পার্ট থেকে প্রশ্নগুলো আমাদের একটু পড়তে হবে। বিশুদ্ধ খাদ্য লবণ ক্লাস ওয়ানে HCl ব্যবহার করা হয়। HCl ব্যবহার করা হয় কারণ এখানের মধ্যে এই যে HCl ব্যবহার করা হয় NaCl, এখানে একটা সময়ানুপূর্ব প্রভাব ঘটে যায়, দ্রুত সোডিয়াম ক্লোরাইডটা পাতের নিচে তলানি পড়ে যায়, ঠিক আছে, সেটা পড়বা। এরপর কি বলছে, আংশিক পাতন পরীক্ষার মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য 40 হওয়া লাগবে। 40 হলে, এখানে যদি পার্থক্য 40 হওয়া উচিত, তাহলে এটা হবে আংশিক পাতন। এর কম হলে আলাদা একটা পড়া আছে। তাহলে আংশিক পাতন পরীক্ষার জন্য স্ফুটনাঙ্কের পার্থক্য হওয়া লাগবে কত? 40°C। এটা ভালো করে মনে রাখবা। এরপরে কি বলছে, আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ হচ্ছে আয়োডিন পৃথকীকরণ। আয়োডিন আমরা একটা উদ্দীপাত মৌল জানি, সুতরাং এটাকে উদ্দীপাতন পদ্ধতিতে আমরা এটা করবো, পৃথকীকরণ করবো, বাস। এরপরে কি বলা হয়েছে, পেট্রোলিয়াম বিশোধন করার সময় কোন প্রক্রিয়া? আংশিক পাতন, একদম ঝাড়া মুখস্থ করে ফেলবা। উদ্ভিদ থেকে স্টেরয়েড জাতীয় পদার্থ নিষ্কাশন করার জন্য কি করে? বাষ্পপাতন করতে হয়। খুব ভালো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টেরয়েড, এটা বিভিন্ন বোর্ডেও আসছিল। এরপরে আসেন, কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে, এটা মেডিকেল পরীক্ষার কোশ্চেন, এটা হলো মেডিকেল কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, দ্রাবক নিষ্কাশন, ধানের তুষ দ্রাবক নিষ্কাশন, এখান থেকে ভেজ্য তেল নিষ্কাশন করা হয়, ঠিক আছে। এরপর আমরা যাই ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? 2টি, একটা সচল, এটা হলো কি সচল, এটা হলো নিশ্চল, 2টা দশা। ক্রোমাটোগ্রাফিতে উপাদানগুলোর অধিশোষণ সঠিক ক্রম কোনটি? হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে এখানে দেওয়া আছে COOH, তারপর OH, তারপর NH2, তারপর হলো CHO, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যামিন এবং তারপর কি অ্যালডিহাইড, ঠিক আছে। এখানে আমরা অনেক সময় অনেকে ছন্দ টন্দ দিয়ে মনে রাখে, যাই হোক যেভাবেই হোক তোমাদের এটা মনে রাখতে হবে। প্রথমে হলো জৈব অ্যাসিড, এটা অধিশোষণ মাত্রাটা অ্যালকোহলের থেকে বেশি, অ্যালকোহল কার? অ্যামিনের থেকে, অ্যামিন হলো অ্যালডিহাইডের থেকে বেশি, ঠিক আছে। এই যে তাহলে এই যে কোশ্চেন কটা তোমাদেরকে আরেকটা বলা আছে এখানে, পেপার ক্রোমাটোগ্রাফিতে RF এর মান কোনটি যুক্তিযুক্ত? শোনো, RF এর মান সর্বদা হবে 1.0, ঠিক আছে, 1.0 কম, 1.0 কি কম হওয়া লাগবে। 1.0 কম হলে এটা তো বেশি হয়ে গেছে, এটা হতে পারে না, এটাও বেশি হয়ে গেছে। আর এখানে যেহেতু কম আছে, আর এখানে 1.0, 1.0 মানে রিক্সের কাছাকাছি, যেহেতু এটা কম আছে, উত্তরটা আমরা নিলাম হলো এটাই, ঠিক আছে। এই কোশ্চেন কয়টা তুমি অবশ্যই সলভ করবা, এবং সবচাইতে ভালো হয় এই কোশ্চেনগুলো সলভের সময় তোমার মূল বইটা সাথে রেখে, যে কোনো বইটা সাথে রেখে এই টপিকসটা থেকে এই প্রশ্নটা ওইখানে খুঁজে বের করা। যদি বের করতে পারো, একটু সময় লাগবে হয়তো, জাস্ট একটা অধ্যায়টা হয়তো 30 মিনিট সময় দিলেই হবে, এই জায়গাগুলো খুঁজে বের করে ওই জায়গাটা জাস্ট পড়ে ফেলা। তাহলে তুমি যে কোশ্চেনেই করুক না কেন, যে বোর্ড করুক না কেন, যে কলেজে করুক না কেন, যে কোশ্চেন করুক না কেন, তোমাকে এখান থেকে কেউ কোনোদিন কি করতে পারবে না, তোমাকে কমনের বাইরে রাখতে পারবে না, তুমি নিশ্চিতভাবে কমন পাবে, ঠিক আছে। সুতরাং এগুলো প্র্যাকটিস করো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে ধন্যবাদ।